এই উনি আমাদের কোমরের বেল্টটা সোনার করে দিয়েছেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি। এখন কথা হচ্ছে যে জানার রঙে আমাদের পান্না হলো সবুজ, আর চুনি উঠলো লাল হয়ে। গোলাপকে আমরা বলতে শিখলাম তুই বড় সুন্দর। আমরা প্রতি মুহূর্তে তাকে অবজ্ঞা করেছি। বাঙালির এই চরিত্র, এই যে খ্যাপা চরিত্র, যাকে পেলাম পরশ পাথরের স্পর্শে, যাকে পেলাম তাকে টুকরো টুকরো করে দেওয়া, বারে বারে আঘাতে আঘাতে তাকে দীর্ণ করা, এই যে একটা যৌন খুদকাতর বাঙালির সর্বনাশ করেছে। আজকে যদি রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক হননি, অপ্রাসঙ্গিক তো হয়েছে আমরা, এবং সেটা ওই স্বভাবের কারণে। আমি বলেছি যিনি অশোকে কিংসুকে অলক্ষ্যে রং লাগিয়েছেন আমাদের অকারণের সুখে, যিনি ঝাউয়ের দোলায় আমাদের রাত্রিকে ক্রন্দন মুখর করেছে, আমরা তার সম্পর্কে বলতে পারি? আমাদের বিতর্ক সভা শুনতে হল ভিড় করে এসছেন, সেটা বোঝা যায় না যে এই আমাদের দেশে, আমাদের বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর নামে একটি মহাজ্ঞানী মানুষ জন্মেছিলেন। শুধু কবি নয়, সাহিত্যিক নয়, গল্পকার নয়, ঔপন্যাসিক নয়, উনি একজন দার্শনিক, বিশ্ব দার্শনিক। উনি জন্মেছিলেন বলেই আমাদের প্রত্যেকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র রবীন্দ্রনাথ আছে, আর সেই রবীন্দ্রনাথ আমাদের শুভ মানসিকতার দিকে। যিনি বা যে বিষয়টি অপ্রাসঙ্গিক, তিনি বা সেই বিষয়টি কখনোই জনপ্রিয় হতে পারে না। আপনি চিন্তা করে দেখুন, অপ্রাসঙ্গিক কোনো বিষয় কিভাবে জনপ্রিয় হবে? এখানে আমাদের মোশন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন। আপনি যখন টিসিএস পরীক্ষা দিচ্ছেন, টিসিএস এর সিলেবাস, আপনি যখন ইউপিএসসি পরীক্ষা দিচ্ছেন, তখন তার সিলেবাস আপনার কাছে খুব প্রাসঙ্গিক, খুব প্রয়োজনীয়, এবং এটা খুব জনপ্রিয় বলেই আপনি সেই পরীক্ষা দিচ্ছেন। তেমনি করে কিন্তু যিনি জনপ্রিয় তিনি প্রাসঙ্গিক নাও হতে পারেন। অমিতাভ বচ্চন প্রাসঙ্গিক নয় আমাদের কাছে, যিনি অভিনয় শিখবেন তার কাছে প্রাসঙ্গিক হতে পারে। সার্বিকভাবে আমাদের কাছে অবশ্যই তিনি প্রাসঙ্গিক। যিনি প্রসঙ্গে থাকেন প্রতি মুহূর্তে, শোকে দুঃখে প্রেমে বিরহে, যার কথা আমাদের মনে পড়ে, আমরা প্রতিবার বিপন্ন হলে যার কাছে হাঁটু মুড়ে বসি, নত জানু হই, তিনি অবশ্যই প্রাসঙ্গিক। ফলে রবীন্দ্রনাথ যেমনি জনপ্রিয় তেমনি প্রাসঙ্গিক, অস্বীকার করার কোনো উপায় নেই। আমি বলছি কলকাতার এক বাগ্মী, ইদানিং উনি খুব নাম করেছেন, কিছুদিন আগে ওনার একটা কথা শুনছিলাম, উনি বলছিলেন যে আমি রবীন্দ্রনাথের খুব একটা কিছু পড়ি টড়িনি, ছিন্ন পত্রাবলী শুধু পড়েছি। উনি খুব আধুনিক বাগ্মী, উনি আধুনিক। তাহলে আপনার সঙ্গে রবীন্দ্রনাথের যোগাযোগটা যিনি প্রশ্ন করছেন, তিনিও রবীন্দ্রনাথকে যৎপরণাস্তি কালিমালিপ্ত করেছেন। কাদম্বরী দেবী থেকে শুরু করে খুঁজে খুঁজে বের করে, যেটা অশোক কিছুটা শুরু করেছিল আর কি, যেখান থেকে শুরু করেছিল অশোক, যেখান থেকে গিয়ে দ্বারকানাথ প্রিন্স ঠাকুরদাকে টেনে আনতে হচ্ছে রবীন্দ্রনাথকে কালিমালিপ্ত করতে গিয়ে। দেখুন, আমার তিন পুরুষ আগে যে একজন বস্তুনিষ্ঠ ম্যাটেরিয়ালিস্ট মানুষ এভাবে ভাবতে পারে, ভেবেছে অশোক, ভেবেছেন সেই বাগ্মী ব্যক্তিটি, ভেবেছেন। উনি বলেছেন আমি শুধু অবগাহন করবার জন্য যখন বাইরে লাঞ্ছনা পাই, বাইরে যখন দুঃখিত হই, বাইরে যখন আমি খুব নিজেকে অসহায় বোধ করি, আমি অবগাহনের জন্য রবীন্দ্রনাথের কাছে যাই। অথচ রবীন্দ্রনাথের বই খুব একটা বেশি কিছু উনি পড়েননি, শুধু ছিন্ন পত্রাবলী পড়েছেন। তো এই যে বিষয়টা, এটা হচ্ছে রবীন্দ্রনাথকে ছোট করে দেখবার একটা পথ। 1917 সালে জাতীয়তাবাদ নিয়ে একটি সভায় রবীন্দ্রনাথ বলছেন, তর্কপ্রবণ জাতীয়তাবাদের কথা বলেছেন, সেখানে জাতীয়তাবাদ নিয়ে রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন, আমাদের যে সমাজ ব্যবস্থা সেটা হচ্ছে ডিমের খোসার মতো। যিনি প্রাতরাশ করেন, যিনি ডিমের অমলেট খান, বা যেই ছোট্ট মুরগির বাচ্চাটি টুকটুক করে হেঁটে যায়, সে ডিমের খোসাটির অস্তিত্ব বুঝতে পারে না, কিন্তু এটাই দিয়েছিল তাকে সুরক্ষা। উনি জাতীয়তাবাদকে সেই আলোকে দেখেছেন, ফলে আজকেও তিনি জাতীয়তাবাদ নিয়েও তিনি ভয়ঙ্কর প্রাসঙ্গিক। আমরা ওকে ভুল বুঝলে চলবে না। 1934 সালে বিহারে বিশাল ভূমিকম্প হলো। গান্ধীজি বললেন, গান্ধীজির সঙ্গে আমাদের কুণালদা বলেছেন, গান্ধীজির সঙ্গে তার একটা খুব অমূল্যমধুর সম্পর্ক ছিল, ফিলোসফিক্যালি আলাদা ইয়েতে ছিলেন। একটু জল খাবো। তখন সেখানে উনি বলছেন, গান্ধীজি বলছেন যে সময় শেষ হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, বলছি যে গান্ধীজি বললেন যে এটা হয়েছে অস্পৃশ্যতার কারণে ঈশ্বর তাদের সাজা দিয়েছেন, এই ভূমিকম্প, এত যে মানুষ মারা গেছে এটা অস্পৃশ্যতাজনিত শাস্তি পেয়েছে। রবীন্দ্রনাথ লিখলেন, উনি ঈশ্বরকে কোথায় টেনে নামাচ্ছেন মহাত্মা গান্ধী? উনি শুধু ঈশ্বর সম্পর্কে এমনি ধারণা দিচ্ছেন না, যিনি পাপীদের সাজা দেন তিনি নিষ্পাপীদেরও সাজা দেন। ঈশ্বর সম্পর্কে গান্ধী কি এমনি মত প্রচার করছেন? এমনি মত প্রচার করতে চাইছেন? রবীন্দ্রনাথ বলছেন
এই লোকের পাপের ফলাফল অন্য লোকে গেলে কোনো একটা ঐশ্বরিক লোকে গেলে তার সমাধান হবে, এটাও গান্ধীজি প্রতিষ্ঠা করতে চাইছেন। আপনি কি বলবেন? যে সমস্ত কমিউনিস্টরা, বুর্জোয়া কবি বলেছেন চিরকাল রবীন্দ্রনাথকে একধারে সরিয়ে রেখেছেন, তারা কি বলবেন? উনি ম্যাটেরিয়ালিস্ট, বস্তুবাদী ছিলেন না। আমরা যখন কামুক কাফকা পড়ে নিজেদের খুব বিপ্লবী ভাবছি, তখন চিলিতে বসে পাবলো নেরুদা রবীন্দ্রনাথ অনুবাদ করছেন। মেক্সিকান কবি অক্টাভিয়ান ভাজ বা জাপানের কবি কাওয়াবাটা রবীন্দ্রনাথ নিয়ে লিখছেন। পাবলো নেরুদা তার সংকলন, এটা অ্যান্থোলজিতে রবীন্দ্রনাথের কবিতা সংকলিত। শেষ করতে হবে স্যার। এখন প্যারালাক্স, আমি বলছি আমাদের ফিজিক্স একটা কথা আছে প্যারালাক্সটা হচ্ছে এটা যে বস্তুটি ঠিক জায়গায় থাকলেও ভিউ পয়েন্ট যদি সরে যায় তাকে অন্যরকম মনে হয়। আমরা দেখতে পেয়েছি যে ভিউ পয়েন্ট আমাদের সরে গেছে। আমরা যারা অপ্রাসঙ্গিক রবীন্দ্রনাথকে বলছি, আমাদের ভিউ পয়েন্ট সরে গেছে, কারণ আমরা পড়াশোনার ধার ধারছি না, আমরা টিভি সিরিয়াল দেখছি, আমরা শেয়ারের ওঠানামা দেখছি, আমরা অন্যান্য বিষয়ে সাংঘাতিক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি। অপ্রাসঙ্গিক রবীন্দ্রনাথের জায়গায় আছেন। রবীন্দ্রনাথ সেই একইভাবে আলোক বিচ্ছুরণ করছেন, আমরা সেই আলো নিতে পারছি না। আমরা বলছি একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে একজন কবি, বিখ্যাত ব্রিটিশ কবি, যিনি ফাদার অফ ওয়ার পোয়েট্রি নামে খ্যাত ছিলেন, উনি যখন মারা গেলেন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মাত্র 4 দিন আগে তার পকেটে পাওয়া গেল রবীন্দ্রনাথের গীতাঞ্জলির 96 নম্বর কবিতাটি। ওখানে বসে, ফ্রান্সে বসে একজন ব্রিটিশ কবি, যিনি ফাদার অফ ওয়ার পোয়েট্রি হিসেবে ফেমাস, তার পকেটে সেখানে পাওয়া গেল, আমাদের পকেটে পাওয়া যায় না। আমরা দ্বারকানাথকে খুঁজে আনতে হয় রবীন্দ্রনাথকে ছোট করে দেওয়ার জন্য। এটা অত্যন্ত দুঃখজনক। এবার শেষ করতে হবে, সময় হয়ে গেছে। আমি বলছি যে উনি বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন উনি। রবীন্দ্রনাথ শুধু শিক্ষার মিলন, আমি একটা মিনিট বলছি না, আমাদের না, এক মিনিট না, এবার প্লিজ হাফ আ মিনিটে শেষ করে দাও। হ্যাঁ, প্লিজ কনক্লুড। শিক্ষার মিলন বা শিক্ষার আহ্বান প্লিজ রবীন্দ্রনাথ লিখেছেন। হাফ মিনিট দিচ্ছেন তো? হ্যাঁ, টেলিভিশনে 10 সেকেন্ড মানে 3 মিনিট। আচ্ছা, পরের দিক থেকে আপনি কেটে দেবেন। না প্লিজ। আচ্ছা, ঠিক আছে, হাফ আ মিনিট বন্ধ করে দেবো। প্লিজ কনক্লুড। না, তোমার কনক্লুশন লাইনটা এসো। হ্যাঁ, কনক্লুশনটা বলছি। তো বলছি যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছেন 40 বছরের পরিশ্রমে। আমার ছোট বোন ইফিতা বলেছে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসিতে রবীন্দ্রনাথ অন্তর্ভুক্ত হয়নি। এটা রবীন্দ্রনাথের দোষ না আমাদের দোষ, সেটা আমাদের বুঝতে হবে। আমি বলছি যে রবীন্দ্রনাথ বলেন where the world has not been broken up into fragments by narrow domestic walls, অথবা যে রবীন্দ্রনাথ বলেন where the clear stream of reason has not lost its way in the dreary desert sand of dead habit, সেই রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক। আপনি বলুন, আমি বলবো না। আমি শুধু একটা কথা বলবো, যেজন তোমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও, দেখবেন রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক হয়ে যাবে। নমস্কার। ধন্যবাদ সুনীল, ধন্যবাদ। তুমি একটা সমীকরণ করেছো যে যাহা জনপ্রিয় তাহাই প্রাসঙ্গিক, এবং ভেরি ইন্টারেস্টিং। এবং এই সমীকরণটা নিয়ে আমার মনে হয় ডিবেটের শেষ প্রান্তে এসে কিছু কথাবার্তা অবশ্যই হবে। এবার আমাদের সন্ধ্যা এগিয়ে চলেছে, সময় এসেছে যে আমাদের শেষ দুজন স্পিকারকে আমাদের এই ডিবেটের একটা কনক্লুডিং স্টেজে নিয়ে আসতে। তাই মোশনের পক্ষে বলতে আসছেন আমাদের সবার অতি পরিচিত, অত্যন্ত শ্রদ্ধার, এবং যার বলা এবং যার বক্তব্য থেকে অন্তত আমি অনেক কিছু শিখেছি, জহর সরকার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনার বোধহয় লক্ষ্য করেছেন আমি একটা ছবিটি তুললাম এই জন্যে যে আমি অবাক হয়ে দেখছি যে আগরতলায় আজকে সন্ধ্যাবেলায় কত লোক জড়ো হয়েছে এই বিতর্ক সভায় শোনার জন্যে। শুনতে আমারও খুব ভালো লাগছিল, অনেক রকমের কথাবার্তা হয়েছে, কিছু মনোরঞ্জন হয়েছে, কিছু বিকৃতিকরণ করা হয়েছে, আবার কে কোন দিকে গোল মারছে বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছে, মানে অন্তত আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এ তার হয়ে বলছে, ও তার হয়ে বলছে।
আমাকে কয়েক বছর ওই রাজ্যসভায় কথাবার্তা বলতে হতো, সেখানেও ওই একই অবস্থা হতো যে কে কি বলছে পরের দিনের কাগজে পড়তে হতো। আচ্ছা, আমাদের বিষয়টি কিন্তু কাছাকাছি অনেকে আসেননি। আপনারা একটু যদি বিষয়টিকে একটু দয়া করে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয়, রবীন্দ্রনাথের জনপ্রিয়তাটা নিয়ে কারো কোনো তর্ক নেই। এই কক্ষে, এই হলে, এর বাইরে বাঙালি জাতির মধ্যে কেউ তাকে অসম্মান করছে না, কেউ তাকে অস্বীকার করছে না, কেউ তাকে কম ধরছে না। ঠিক আছে, এই প্রথমে আমরা এটা স্পষ্ট হয়নি, কিন্তু যতটা বলাতে একটা কম্প্যারিটিভ ব্যাপার এসে গেল, তাই না? যতটা সম্পূর্ণভাবে কিন্তু প্রাণ থেকে বলছে না, বলা হচ্ছে তিনি যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন। আমাদের পুরো বিতর্ক সভা হলো প্রাসঙ্গিকতা নিয়ে। আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব, কয়েকটি প্রস্তাব উত্থাপন করব। রবীন্দ্রনাথ বলতে কি শুধু গান, কবিতা? অনেক শুনলাম, তো আরো শুনবো। আপনারা অনেকে আছেন আমার চেয়ে অনেক বেশি জানেন। রবীন্দ্রনাথ মানে আমার কাছে অন্তত, আমি এদের মধ্যে সবার মধ্যে বৃদ্ধ, আমার কাছে কিছু আদর্শ। সে আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ হলো উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন, যখন জাতীয়তাবাদী সেই পর্যায়ে পৌঁছয়নি। আজকে উগ্র জাতীয়তাবাদ দিয়ে যে যার মতন ধারণা রাখতে পারেন, দেশের মধ্যে দেশের বাইরে, কিন্তু এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে, এই মানবজাতির সংকট নিয়ে তিনি লিখেছিলেন, প্রসঙ্গটা তখনই আসছে যদি তার একটা কথাও একদিনের জন্য মানা হয়ে থাকে। 41 সাল থেকে যখন উনি সভ্যতার সংকট নিয়ে লিখলেন, আজ অব্দি 1 বছরের জন্য কোনো যুদ্ধ বন্ধ হয়নি, তাই না? সত্যি কথা বলুন তো, প্রসঙ্গটা কি? তার একটা তাত্ত্বিক ধারণা, তার একটা দার্শনিক কথায়, না আসল সত্য, ধ্রুব সত্য? আসা যাক। আজকে যে অবস্থায় মানব জাতি পড়েছে, যেখানে বিভক্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন উগ্র জাতীয়তাবাদ, উগ্র আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে, করে দিয়ে ফাসিস্টবাদ বিভিন্ন রকমের জায়গায় দেখা দিচ্ছে প্রত্যেকটি রাজ্যে। এই তো 2 দিন আগে আমাদের হয়ে গেল পাড় ওপার, কে যে কাকে মারলো বুঝে উঠতে পারলাম না। আগেরটা ছিল বালাকোটটা ছিল কাবাডি, চুচু চুচু করে ঢুকে বেরিয়ে এলো। এবার যে কি করেছে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি প্রচন্ড জাতীয়তাবাদী, আমি বিশ্বাস করি আমার সরকার যা বলেছে সেটাই সত্যি, আমাদের সকলেই করা উচিত। আচ্ছা, এবার চলে আসা যাক উনার দ্বিতীয় ধারণায়। উনি বিশ্ব ভ্রাতৃত্ব চেয়েছিল, একটার সাথে একটা জড়িয়ে আছে। বিশ্ব ভ্রাতৃত্ব কোথাও দেখছেন? এই গতকাল না গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্ব ভ্রাতৃত্বের জন্য তারা পাকিস্তানকে টেরর কমিটির চেয়ারম্যান বানিয়েছে। বিশ্ব ভ্রাতৃত্ববাদ। এই পাশের আমাদের বাঙালির আরেকটি ক্ষেত্রে, সেখানে কত রকমের উল্টোপাল্টো কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, কোথায় বিশ্ব ভ্রাতৃত্ব? আমি বারবার বলছি, আমিও বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি, আমিও মানবতাবাদে বিশ্বাস করি, কিন্তু কোথায় সেই প্রসঙ্গটাই তো উঠছে না। প্রসঙ্গ নিয়ে কথা বলুন। এবার আমার মাননীয় বন্ধুদের জিজ্ঞেস করব, রবীন্দ্রনাথ বলেছিলেন কক্ষবদ্ধ শিক্ষায় তিনি বিশ্বাস করেন না। ঠিকই, আমরাও তো ঘুমিয়ে পড়তাম ক্লাসে। ক্লাসে কে শুনে? বিকেলবেলার ক্লাসে মনে হচ্ছে কি ঘুম যখন সবচেয়ে বেশি পাচ্ছে, মাস্টার বাবা কি বলে যাচ্ছে, সকলেই এই সম্পর্কের মধ্যে দিয়ে গেছে। আমাদের কজন আমাদের সন্তানদের গাছতলায় পড়িয়েছি, মুক্ত বিদ্যালয়ে পড়িয়েছি? কে পড়েছে? আপনাদের মধ্যে একজন হাত তুলনে, আমার অন্ধকার মধ্যে হাতটা দেখতে পারবো। ওদেরকেও জিজ্ঞেস করছে। অতএব ওনার শিক্ষা ব্যবস্থার মুক্তাঞ্চল, মুক্ত ধারা নিয়ে আলোচনা করে লাভটা কি? আমরা তো খুব মানিনি রে বাবা, সেই প্রসঙ্গটাই তুলিনি, ওটাকে একটা ছবির মতন তুলে রেখে দিয়েছি। উনি বলেছেন সৃজনশীলতা, অভিব্যক্তি, শিক্ষা দেবে সৃজনশীলতা, শিক্ষা দেবে অভিব্যক্তি। চারিদিকে তাকেই দেখুন না, যা সৃজনশীলতা দেখছি ও বাংলায়, এ বাংলার ত্রিপুরায়, বলে লাভ নেই, সবাই সৃজনশীল হয়ে গেছে। প্রসঙ্গে কথা বলুন, প্রাসঙ্গিক কথা বলুন। সৃজনশীলতাও আমরা সেই শিক্ষা ব্যবস্থার থেকে পাইনি। সকলকে বলা হচ্ছে একটু ভালো রেজাল্ট কর বাবু, আমেরিকায় যেতে হবে, বিশ্ব পুঁজিবাদের কৃতদাস হয়ে কাজ করতে হবে, প্রচুর ডলার পাবি,
প্রচুর ডলার পাঠাবি এখানে। কোথায় সেই মুক্তচিন্তা? আত্মপ্রকাশ, এই শিক্ষা ব্যবস্থা থেকে আত্মপ্রকাশ হবে, ওই একই ব্যাপার। কার আত্মা কার প্রকাশ কিছুই বুঝতে পারছি না। এবার আসা যাক নান্দনিক সচেতনতা, ওই একসাথেই জড়িয়ে আছে ওনার কথাগুলো পরপর বলে যাচ্ছে আমি। নান্দনিক সচেতনতা, আরে নন্দন কোথায়, তার আবার সচেতনতা? আপনারা বলুন না, ওরা বলুক কোথায় তারা পেয়েছেন। শিক্ষার মধ্যে দিয়ে আমরা পাবো আনন্দের বিকাশ। বাবা, পরীক্ষার আগে প্রধানমন্ত্রী গিয়ে বলেন নার্ভাস হবেন না পরীক্ষার আগে, মানে বেদনা। কাজের কথায় নেওয়া যাক না, যে আনন্দ যদি শিক্ষার শেষে যদি আনন্দই থাকতো, তবে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে ওই বারবার কি মন কি বাত গিয়ে বলেন সেখানে পরীক্ষা কি পরীক্ষা পে চর্চা, হ্যাঁ পরীক্ষা চাই পর চর্চা একটা ছিল না, যাই হোক, আর এখানে উইস্কি পে চর্চা হয়ে গেল। তো যাই হোক, এখন এই চর্চা মর্চা বাদ দিন, এই নিয়ে কথা। আচ্ছা, এবার আসা যাক ওনার বক্তব্য সামগ্রিক শিক্ষা। সামগ্রিক শিক্ষা কি? আমরা তো যত শিক্ষা বাড়াচ্ছি তত সংকীর্ণ হয়ে যাচ্ছি, নিজের সাবজেক্টের বাইরে একটা কথা কেউ বলতে পারে না, তাই না? আর বাকি যে কথা বলছে সেগুলো সব এসছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুকে সার্কুলেশন থেকে যতটুকু জেনেছে সেই নিয়ে কথা হচ্ছে। এরপরে প্রত্যেক ব্যাপারে আপনি দেখুন, এই দুদিন আগে হয়ে গেল পরিবেশ অনুষ্ঠান, 5 তারিখ জানে, একবারও রবীন্দ্রনাথের নাম তুলেছে কেউ? যিনি বৃক্ষরোপণ শুরু করেছিলেন, যিনি বনসৃজন শুরু করেছিলেন, কিসের প্রাসঙ্গিকতার কথা বলছেন? একটা প্রোগ্রাম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পরিবেশ নিয়ে, যেখানেই আপনি দেখবেন সেখানে গ্রাম উন্নয়নে 25 জন লোকের নামে হয়ে গেছে। 25 জন মধ্যে 23টা প্রোগ্রাম প্রাইম মিনিস্টার গ্রাম উন্নয়ন প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি বলে, গোটা দুয়েক বোধহয় দীনদয়ালের নামে আছে। যাই হোক, যার নামেই থাকে, একটা ছোটখাটো স্কিম করে দাও না বাবা রবীন্দ্রনাথের নামে, কেন গ্রাম উন্নয়ন নিতে সবচেয়ে প্রথম উনি তুলেছিলেন। আপনারা যে কোনো বিষয়ে রবীন্দ্রনাথের যে কোনো দর্শন, যে কোনো কিছু নিয়ে কথা বলুন, আমরা সকলেই একমত, কি মহৎ ব্যক্তি ছিলেন, মহৎ কথা বলে গেছেন, প্রাসঙ্গিক নয় তার একটা কথাও আমরা মানিয়ে নিই, তার একটা প্রোগ্রামকেও আমরা সফল করতে পারি। এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনি আপনার বক্তব্যটা পরের বিতর্কে রাখবেন। হ্যাঁ, এক সময় একটা বিতর্ক চলবে এবং আমরা বিতর্কের এই শেষ বেলাতে নিজের শোনার ধৈর্যটা রাখবো। ধন্যবাদ, আপনার মতামতটা আপনারা শুনলাম, ধন্যবাদ। এবার সন্ধ্যা একেবারে গড়গড় করে এগিয়ে চলেছে এবং আমাদের ডাকতেই হচ্ছে আমাদের অত্যন্ত শ্রদ্ধার বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, বিদ্যুৎ, to make the last speaker against the motion. সবাইকে নমস্কার। কুণালদা এবং উড়ানের সহকর্মীদের জানাই ধন্যবাদ। আমি প্রথমে এই বিপক্ষে যারা বললেন তারা সবাই নিজের মতো করে বললেন, কিন্তু দুটো প্রবাদ বাক্য দিয়ে বলতে চাইছি, তারা যেটা বললেন সেটা সবটাই অপ্রাসঙ্গিক। আমরা বলে থাকি একটা প্রবাদ বাক্য, নাচতে না জানলে উঠোন বাঁকা। আরেকটা বলে থাকি, চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খাওয়া। আমার মনে হয় বিপক্ষের যারা স্পিকার তারা যেহেতু রবীন্দ্রনাথকে যতটা বোঝা দরকার ততটা বুঝতে পারেননি বলেই ওই নাচতে না জানলে উঠোন বাঁকা, অর্থাৎ রবীন্দ্রনাথ খারাপ, রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক। সেই জন্য আমার মনে হয় যে প্রথমেই আমি যারা সংগঠক তাদেরকে বলবো, এই যে শব্দচয়নটা করেছেন রবীন্দ্রনাথ যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন, এটা হচ্ছে সোনার পাথর বাটি, যার কোনো মানেই হয় না। রবীন্দ্রনাথ জনপ্রিয় কারণ তিনি প্রাসঙ্গিক, তিনি প্রাসঙ্গিক তাই তিনি জনপ্রিয়। এখন এই বক্তব্যটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি জানি আমাদের সঞ্চালক মশাই ডান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, সেটা বেশি বলা যাবে না। তো আমি সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে 2-3টে তথ্যমূলক কথা বলবো, তথ্যভিত্তিক কথা বলবো। প্রথম বক্তব্য হচ্ছে যে রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে ছিলেন তখন একটা গল্প উনি সব ছাত্রদের বলতেন। সেই গল্পটা হচ্ছে, যাজ্ঞবল্ক্য চলে যাচ্ছেন তপস্যায়, তখন তাঁর 2 পত্নী
কাত্যায়নী এবং মৈত্রেয়ী এদের কাছে উনি কী দিয়ে যাবেন? উনি ঠিক করলেন ওনার যে সম্পত্তি তার অর্ধেক করে দুজনকে দিয়ে যাবেন। কাত্যায়নী তার দ্বিতীয় পত্নী, তার কাছে যখন গেলেন, তাকে যখন সম্পত্তি দিলেন তিনি খুব খুশি হয়ে নিয়ে নিলেন। মৈত্রী তার প্রথমা স্ত্রী, তার কাছে যখন গেলেন তখন সেই বিখ্যাত উপনিষদের কথা, যে কথাটা আমার বন্ধু অশোক অর্ক বলল উপনিষদ থেকে তোলা হয়েছে, এটা সত্যি কথা, উপনিষদ থেকে তোলা হয়েছে, এটা কিন্তু ওর কথা নয়, সৈয়দ মুস্তাফা আলী এটা নিয়ে বহু আলোচনা করে গেছেন। সেই সময় মৈত্রী বলেছিলেন যে আমার সম্পত্তি চাই না, এবং সেই সময় উপনিষদের একটা খুব বিখ্যাত 3টে লাইন আছে যেটা আপনারা সবাই জানেন, সেটা উনি উল্লেখ করেছিলেন, অসতো মা সদ্গময়, তামসো মা জ্যোতির্গময়, মৃত্যুম মা অমৃতম গময়। অর্থাৎ এমন একটা ধারণা যে যেখান থেকে আমি অসত্য থেকে সত্যে যাব, অন্ধকার থেকে আলোয় যাব, মৃত্যু থেকে অমরত্বে যাব, এই একটা ভাবনা চিন্তা। রবীন্দ্রনাথ সেই ভাবনা চিন্তা, যে ভাবনা চিন্তাটা কিন্তু আজকে আমাদের মধ্যে সবসময় রয়েছে। সেই জন্য আমি যেটা বলি, যেটা খানিকক্ষণ আগে আমাদের দর্শকদের যারা শুনছেন তাদের কাছে এসেছিল, যে রবীন্দ্রনাথ ডিড নট ফেইল আস, উই ফেইল রবীন্দ্রনাথ। সেই আমাদের যে দোষটা সেটা ঢাকার জন্য আমার বিপক্ষের যারা স্পিকার তারা কিন্তু সেই বক্তব্যটা বারবার বলে যাচ্ছেন। আমি তথ্যভিত্তিক যে বক্তব্যটা বলবো, খানিকটা কুণালবাবুর নিশ্চয়ই জানেন, 1917 সালে এই বঙ্গদেশে প্লেগ তৈরি হয়েছিল, প্লেগ হয়েছিল, এবং রবীন্দ্রনাথ কি ব্যবস্থা নিয়েছিলেন জানেন? যারা আপনারা ওই সময়ের কাগজপত্র যদি পড়ে দেখবেন, উনি পাঁচন তৈরি করেছিলেন, 5 ধরনের জড়িবুটি দিয়ে একটা ওষুধ তৈরি করেছিলেন, আর বলেছিলেন শারীরিক দূরত্ব বজায় রাখবে। সেটাই আমরা কোভিডে দেখলাম না, কুণালবাবুরা এটাই চালু করলেন না। অর্থাৎ এমন একজন মানুষের কথা আমরা আজকে আলোচনা করছি যে মানুষটা ওই ধরনের ভাবনা চিন্তা দিয়ে গিয়েছিলেন, কিন্তু আমাদের অপারগতা যার জন্য আমরা সেই মানুষটার ভাবনা চিন্তা বোঝার চেষ্টা করিনি, বা বোঝার মতো ক্ষমতা আমাদের তৈরি হয়নি। এইবারে আমি তথ্যভিত্তিক আলোচনা যেটা করব, গ্রামোন্নয়নের কথা জহরদা বললেন, এই গ্রামোন্নয়ন নিয়ে রবীন্দ্রনাথের একটা ছোট্ট পুস্তিকা আছে, আপনারা সবাই খুব সহজেই পাওয়া যায়, স্বদেশী সমাজ। এই স্বদেশী সমাজের যে কথাবার্তাগুলো, সেলফ রিলায়েন্স, সেলফ ডিপেন্ডেন্স, আত্মশক্তি, এই বক্তব্যগুলো কিন্তু 1904 সালে রবীন্দ্রনাথ লিখে গেছিলেন। যে বক্তব্যটা গান্ধী লিখেছিলেন 1946 সালে কনস্ট্রাকটিভ প্রোগ্রামে, সেই বক্তব্যটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1992 সালে 73তম সংবিধানে নথিবদ্ধ করেছিলেন। অর্থাৎ কিনা যেটা বলতে চাইছি আমি, যে এমন এমন বক্তব্য, এমন এমন ভাবনা চিন্তা এই গুরুদেব, এই মানুষটি রেখে গিয়েছিলেন, যে ভাবনা চিন্তার সম্পূর্ণভাবে পরিপূরকতা আজকে কিন্তু আছে, আমরা বুঝতে পারছি না, তার জন্য কিন্তু আমরা এই ধরনের বক্তব্য নিয়ে আলোচনা করছি। রবীন্দ্রনাথ অপ্রাসঙ্গিক। দ্বিতীয় বক্তব্য জাতীয়তাবাদ নিয়ে জহরদা বললেন, উগ্র জাতীয়তাবাদ। জহরদা 2টো এসের কথা উল্লেখ করলেন, কিন্তু তৃতীয় এসে যেটা রবীন্দ্রনাথ ওই সময় ওই সালেই করেছিলেন 1916 সালে আমেরিকায়, যেখানে এসেটার টাইটেল ছিল ন্যাশনালিজম ইন ইন্ডিয়া, সেখানে কিন্তু জাতীয়তাবাদ নিয়ে কিন্তু অন্য ব্যাখ্যা দিয়েছেন। রবীন্দ্রনাথ কিন্তু এমন একজন মানুষ যিনি ভারতবর্ষের জাতীয়তাবাদ সমর্থন করেছিলেন, তার বড় প্রমাণ চতুরঙ্গ, তার বড় প্রমাণ 4 অধ্যায়, তার বড় প্রমাণ ঘরে বাইরে। অতএব উগ্র জাতীয়তাবাদ একটা জিনিস, আর জাতীয়তাবাদ যে কথা রবীন্দ্রনাথ ভাবছিলেন সেটা অন্য একটা জিনিস। সেই জিনিসটা কিন্তু বলা হয়েছে এই সমস্ত 3টে উপন্যাসে। যেহেতু আমার সময় অল্প, তাই আমি শুধুমাত্র তার প্রবন্ধই আলোচনা করছি। অতএব জাতীয়তাবাদ কি, এই প্রবন্ধটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে যদি পড়ি, তাহলে রবীন্দ্রনাথকে আমরা অন্যভাবে দেখব, এবং রবীন্দ্রনাথের ভাবনার যে প্রাসঙ্গিকতা আজকে আছে সেটা আমরা বুঝতে শিখব। আর তৃতীয় যে বক্তব্যটা আমি রাখবো আপনাদের কাছে, যেটা আজকের দিনে ভীষণভাবে প্রযোজ্য, যেটা আমার এই বক্তব্য যে উই হ্যাভ ফেইল রবীন্দ্রনাথ, সেটা হচ্ছে গিয়ে কর্মী রবীন্দ্রনাথ। কর্মী রবীন্দ্রনাথ বলে একটা লেখা আছে, যেটা কিছুই না, সজনীকান্ত দাসের সঙ্গে রবীন্দ্রনাথের একটা আলোচনা হয়েছিল 1937 সালে। সেই আলোচনা যদি দেখেন, সেই বইটা যদি পড়েন, দেখবেন রবীন্দ্রনাথ কিন্তু আজকের বাঙালিদের যে অবনমন সে সম্বন্ধে উনি উল্লেখ করেছিলেন। কয়েকদিন আগে যে কুৎসিত কদর্য ভাষায় যে বক্তৃতা আপনারা শুনছেন, টেলিভিশনে দেখছেন, সেই বক্তব্যগুলো 1937 সালে বলে গেছেন। রবীন্দ্রনাথ কীভাবে বলেছিলেন? রবীন্দ্রনাথ বলেছেন, বাঙালিরা বাঙালির খুন করে,
এখুন চাকু দিয়ে নয়, এখুন কুৎসিত ভাষা দিয়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু 2025 সালে যে ঘটনা ঘটতে পারে বা তার আগেও হয়তো হয়েছে, সেই ঘটনার ভাবনা চিন্তা, সেই ঘটনা সম্বন্ধে তার দূরদৃষ্টি তিনি কিন্তু 1937 সালে কর্মী রবীন্দ্রনাথে রেখে গেছেন। অতএব আমি যেটা বলতে চাইছি যে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা সম্বন্ধে আলোচনা করার আগে আপনারা নিজেদের ভাবনা চিন্তাগুলো ঠিক করুন। আমার মনে হয় আমাদের অপারগতা যে রবীন্দ্রনাথের অনেক ভাবনা চিন্তা আমরা বুঝতে পারিনি বলেই এই ধরনের বক্তব্যর উপরে ডিবেট করার সাহস পাচ্ছি। আশা করছি ভবিষ্যতে সংগঠকরা এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করবেন এবং যদি ডিবেট হয় হয়তো বা অন্যভাবে রবীন্দ্রনাথকে দেখার কথা ভাববেন। ধন্যবাদ এবং নমস্কার। না, বিদ্যুৎ ডিবেট সবসময়তেই হবে, কারণ ট্রু ইন্টেলেকচুয়ালিজম মেক্স এ ডিফারেন্স বিটুইন ডিসকাশন অ্যান্ড হ্যাজিওগ্রাফি। দুটোর মধ্যে একটা তফাৎ আছে এবং আমরা আলোচনা নিশ্চয়ই করতে থাকব। তো তুমি রবীন্দ্রনাথের যে পাচনের কথা বললে, সেই সঙ্গে আরেকটা কথা বলি যে একজন ডাক্তার হিসেবে তখনকার দিনের যে কতিপয় MBBS পাশ করা ডাক্তাররা ছিল, রবীন্দ্রনাথ তাদের মোটেই ভালো চোখে দেখতেন না। উনি ডক্টর সেন বলে একজনকে চাকরি দিয়ে শান্তিনিকেতনে রেখেছিলেন এবং সে বেচারাকে একটা রুগী দেখতে দিতেন না। তার পাশের টেবিলে উনি বসে, ওনার প্রগাঢ় বিশ্বাস ছিল ওনার বায়োকেমিক এবং হোমিওপ্যাথি প্রসারের ওপর, এবং সেই ডক্টর সেনকে পিছনে বসিয়ে রেখে রবীন্দ্রনাথ দেদার চিকিৎসা করে যেতেন। আর উনি যথেষ্ট সুযোগ পেয়েছিলেন, তখন মেডিকেল কাউন্সিল তৈরি হয়নি আর কি। তো সুতরাং উনি একেই আমাদের উপজাতিটাকে রবীন্দ্রনাথ সেই সময় ভালো করে দেখেননি। তো রবীন্দ্রনাথ এবং প্লেগ নিয়ে আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। খুব সম্ভব সময়টা ছিল 1899, তখন নর্থ ক্যালকাটায় কলেরার আউটব্রেক হয়েছে। তখন সেটা ছিল কলকাতা শহরের বুকে একটা সংক্রমণ, যে প্লেগে বিবেকানন্দ নেমেছিলেন, যে প্লেগে 98, যে প্লেগে রবীন্দ্রনাথ নেমেছিলেন, যে প্লেগে বিবেকানন্দ ইনভলভ হয়েছিলেন, যে প্লেগে নিবেদিতা ইনভলভ হয়েছিলেন, এবং সেই প্লেগে মেডিকেল সাপোর্ট দিয়েছিলেন আজকের বহু আলোচিত রাধা গোবিন্দ কর, আরজি কর। তো 1898-এর যে প্লেগ যে কলেরা আউটব্রেক কলকাতার শহরে, দ্যাট ব্রট আ লট অফ মাইন্ডস টুগেদার। আমরা আজকের বিতর্কের শেষ লগ্নে এসে দাঁড়িয়েছি। বোথ অডিয়েন্স অ্যান্ড স্পিকারদের অনুরোধ, নাও ইউ ক্যান রিল্যাক্স, রাইট? আচ্ছা, না শুনুন না, আমরা একেবারে এক্ষুনি কেরোসিন তেলে কাঠিটা দিতে চাই না। একটা কথা বলবো যে আমাদের বিতর্কের শেষ কয়েকটা মিনিট হয়ে যাবার পর সংগঠকরা একটা খুব সুন্দর গানের অনুষ্ঠান করেছেন। আপনারা একটু ধৈর্য ধরে এই সন্ধ্যায় আমাদের সঙ্গে থাকবেন। আর দুই পক্ষকে অনুরোধ করব, আপনাদের হাতে ঠিক 4 মিনিট সময় আছে, এর মধ্যে ঠিক করে নিন যে উভয় পক্ষের কে লাস্ট সামেশনটা করবেন, প্লিজ ডিসাইড। আর আমার বন্ধু এবং কো-ডিবেটার অফ মেনি ইয়ার্স প্রদীপকে অনুরোধ করব, প্রদীপ, একজন আলোচক হিসেবে কি আমরা শুনলাম এবং কি নির্যাসটা হয়তো আজকের সন্ধ্যের, এটা তোমার দৃষ্টিভঙ্গি থেকে আমরা শুনতে চাইছি। প্রদীপ গুপ্ত ফ্রম ক্যালকাটা ডিবেটিং সার্কেল, কলকাতার একজন অত্যন্ত রেসপেক্টেড জার্নালিস্ট, রাইটার অ্যান্ড কমেন্টেটর। প্রদীপ, ফ্রম দ্য স্টেজ। প্রদীপের বলা হয়ে গেলে অপোজিশন উইল সাম ফার্স্ট। তুমি ঠিক আছে, এবার আমি খুব সাবধানেই কথাগুলি বলবো, কারণ পক্ষে বিপক্ষে কোনো পক্ষেই আমার বলার কথা নয়। দ্বিতীয়ত হচ্ছে, যেরকম স্টেজে চলছে এবং বিশেষত অশোকের যা মনোভাব আমি দেখলাম, আমি তো চাইছিলাম নিচে থেকেই বলতে। যাই হোক, ঠেলে ঠুলে ওপরে স্টেজে তুলে দিল, তো কিছু বলবার নেই। আমাদের এখানে যে আলোচনা, প্রত্যেক বক্তা এমন অসাধারণভাবে তাদের বক্তব্য রেখেছেন যে রবীন্দ্রনাথ জনপ্রিয় সে বিষয়ে কেউ ঠিক সেভাবে সন্দেহ প্রকাশ করেনি।